আজকে একজন চেনা বাঙালির কথা বলবো, গিরিশ কুমার ঘোষ। এই গিরিশ কুমার ঘোষকে নিয়ে আপনি যদি উইকিপিডিয়াতে গিয়ে একটু সার্চ করেন যে ভদ্রলোক কি করতেন, তাহলে উইকিপিডিয়া আপনাকে তিনটে জিনিস বলে। একটা হচ্ছে উনি অ্যাক্টর ছিলেন, আরেকটা হচ্ছে উনি ডাইরেক্টর ছিলেন, আর আরেকটা হচ্ছে যে উনি রাইটার ছিলেন। এর বাইরে আর কিছু বলে না। অথচ গিরিশ কুমার ঘোষ প্রথম ভারতীয় থিয়েটারটাকে সাস্টেনেবলি কমার্শিয়ালাইজ করেন। সো এই কমার্শিয়ালাইজেশনের কথাটা বলবো, তারপরে আপনারা বলবেন যে ইনি সাকসেসফুল এন্টারপ্রেনার ছিলেন না ছিলেন না। গিরিশ কুমার ঘোষ যে একজন সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন বা খুব সাকসেসফুলি ব্যবসা করতেন, সেটার জন্য আমি 5টা উদাহরণ দেব। তারপরে আপনারাই জাজ করবেন যে তাকে একজন খুব সাকসেসফুল এন্টারপ্রেনার বলা হয় না হয় না। আগেই বলেছি, উনি প্রথম ভারতীয় এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটাকে কমার্শিয়ালাইজ করেছিলেন সাস্টেইনেবলি। প্রথম 3টে থিয়েটারে স্থাপন করেন। প্রথমটা শুরু করেন 29 বছর বয়সে, 1873 ন্যাশনাল থিয়েটার। পছন্দ হয়নি কোনো কারণে, পরের বছর সেট আপ করেন গ্রেট ন্যাশনাল থিয়েটার। সেটা 10 বছর চলেছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে তিনি স্থাপন করেন এই জায়গাটা, যেটার আমরা সবাই নাম জানি, যার নাম স্টার থিয়েটার। এই থিয়েটারগুলো আসার আগে বাংলা থিয়েটারের জগতে দু রকমের জিনিস হতো। এক, যাকে আমরা আজও যাত্রা বলে চিনি, সেই যাত্রা পালাগুলো হতো গ্রামে গ্রামে গিয়ে, কলকাতা শহরে বিভিন্ন জায়গায়। আর তাছাড়া ভলেন্টারি রিলিজিয়াস পালা হতো, মানে ধর্মমূলক কোনো একটা থিয়েটার কোনো একটা জায়গায় বিনে পয়সায় করা হতো। সো এই থিয়েটারগুলোতে টিকিট বিক্রি করে প্রথমবার থিয়েটার দেখানো হয়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, উনি টোটাল থিয়েটার ইন্ডাস্ট্রিটাকে প্রফেশনালাইজ করেন। মানে মানে ধরুন, যে কাঠের মিস্ত্রি হতো বা যে পেইন্টার হতো, যে আলো দেখাতো, যে নাচিয়েরা নাচতে আসতো, যে মিউজিশিয়ানরা মিউজিক বাজাতেন, বা যে আলোর লোকটা আলো ধরতো, এই পুরো ব্যাপারটা এরা যারা যারা করতেন তাদের প্রত্যেককে মাইনে দেওয়া হতো। অ্যাক্টরদের সঙ্গে কন্ট্রাক্টে যাওয়া হতো। কিছু অ্যাক্টরকে মাইনেতে রাখা হতো, কিছু অ্যাক্টরকে প্রফিট শেয়ারিং মোডে রাখা হতো। স্ক্রিপ্ট রাইটারদেরকে মাইনে দিয়ে রাখা হতো, এবং পয়সা যেমন যেমন বাঁচতো সে তেমন তেমন করে উনি সেট ডিজাইনিং এবং কস্টিউমিং এর ওপরে কাজ করতেন। সুতরাং পুরোপুরি ব্যাকস্টেজটাকে পয়সা দিয়ে, মাইনে করা পয়সা দিয়ে উনি প্রফেশনালাইজ করেছিলেন। সো দুটো কারণ বললাম। তৃতীয়, তখনকার দিনে বাঙালি সমাজে বা ভারতীয় সমাজে মেয়েদেরা অভিনয় করতে আসতো না, মেয়েদের ভূমিকায় ছেলেরা অভিনয় করত। এই বিনোদিনী দাসী বা আরো অনেককে উনি নিয়ে আসেন, এবং শুধু নিয়ে আসেন না, এদেরকেও পয়সা দিয়ে রাখা হতো, মানে তারা থিয়েটার পারফরমেন্সের জন্য পয়সা পেতেন। এটা গেল তৃতীয় কারণ। চতুর্থ, উনি যেই স্ক্রিপ্টগুলোকে লিখতেন বা যেই থিয়েটারের স্ক্রিপ্টগুলো লেখানো হতো, সেই স্ক্রিপ্টগুলো পাবলিশড হতো। ওনার মিউজিক এবং মিউজিকের নোটেশনস পাবলিশড হতো। সুতরাং ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট বলে আমরা এখন যেই জিনিসটাকে বুঝি, সেটা উনি তখনকার দিনে, এই টার্মটাই হয়তো তখন আসেননি, কিন্তু তখন এইটার উপরে উনি অলরেডি কাজ করে ফেলেছেন। পঞ্চমটা, উনি নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন। স্টার থিয়েটারকে অ্যাজ এ ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন। মানে আমরা শুনতাম না যে ইয়াশরাজ ফিল্মস বা ধর্মা প্রোডাকশনসের সিনেমা দেখতে লোকেরা চলে যায়, সেরকম গিরিশ ঘোষের প্রোডাকশন বা স্টার থিয়েটারে কোনো একটা নাটক হবে, শুধু সেটার জোরেই লোকেরা থিয়েটার দেখতে যেত। এনাকে যদি আমরা এন্টারপ্রেনার না বলি, বা অ্যাবসোলুটলি একটা বিনোদনের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কমার্শিয়াল নায়ক না বলি, তাহলে কাকে বলবো আমার জানা নেই। কারণ আমরা বাঙালিরা হয়তো যারা ব্যবসা করেছে তাদেরকে ঠিক মতো করে চিনতেই শিখিনি। এই ভদ্রলোক একটা ব্যবসা শুধু করেননি, একটা ব্যবসার কমপ্লিট মডেল এস্টাবলিশ করেছেন, যে মডেলটা আজকেও চলছে ভারতবর্ষে। উনি এভাবে বেঁচেছিলেন, এভাবেও বেঁচে থাকা যায়। আসুন এভাবে বেঁচে থাকি।